খুলুন সকালবেলা দেখবেন যে খুন খারাপি হয়েছে, তার মধ্যে হুগলি জেলা একটা হবে। টিভি খুলুন দেখুন খুন খারাপি হিংসা হচ্ছে, মার কাট হচ্ছে, লাশ পড়ে আছে, হুগলি জেলার নাম আসছে। যে হুগলি জেলায় রাসবিহারী বোসের মতো মানুষ। অরবিন্দ ঘোষ শেষ ভাষণ উত্তরপাড়ায় দিয়ে গেছেন বাংলা ত্যাগ করে, সেই মহান বিপ্লবী। এরকম কত শ্রেষ্ঠ মহাপুরুষ এই হুগলি জেলায় জন্মগ্রহণ, কবি, সাহিত্যিক, দার্শনিক, নেতা। আজকে হুগলি জেলা সবচেয়ে বেশি দুষ্কৃতকারী, গুন্ডা, সমাজ বিরোধী আখড়া হয়েছে। প্রতিদিন খুন খারাপি হচ্ছে। পাশেই গঙ্গা, তার পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। গঙ্গার পাড়ের মাটি কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। বিরাট বিরাট মেশিন নিয়ে আসা হচ্ছে, যন্ত্র, রাত ভর মাটি কাটা হচ্ছে, ট্রাকে করে লুট হয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে আপনার বুকের এপাশ থেকে উপাস গুলি চলে যাবে, ওখানে আপনার বডি পড়ে যাবে। বেশিরভাগ খুন এই জন্যই হচ্ছে। আর এই মাটি চুরি, মাটি মাফিয়া, বালি মাফিয়াদেরকে আটকাবার জন্য আমরাও আন্দোলন করেছি। পুলিশ অফিসাররা চেষ্টা করেছেন, একজন আইপিএস অফিসার জোর লাগিয়ে বন্ধ করে দিলেন, কিন্তু রাজনৈতিক দাদাদের চাপেতে আবার শুরু হয়ে গেছে। পুলিশ অফিসার পাল্টে যাচ্ছে, প্রশাসন পাল্টে যাচ্ছে, কিন্তু খুন খারাপি, লুটপাট বন্ধ হচ্ছে না। কারণ কি? আপনাদের জেলার টিএমসির নেতারা, মন্ত্রীরা, এমপি, এমএলএরা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে। আর এই দুর্নীতির সঙ্গে সঙ্গে হিংসা, মারামারি, উত্তেজনা ছড়িয়ে চলেছে। তাই পুরো হুগলি জেলা জুড়ে আজকে খুন খারাপির বন্যা বয়ে যাচ্ছে। হিংসা চলছে, লুটপাট চলছে, খুন খারাপি চলছে, তোলাবাজি চলছে। বন্ধুগণ, আমাদের আরামবাগ মহকুমাতে নতুন রেল লাইন হচ্ছে, আরামবাগ থেকে বাঁকুড়া, পুরুলিয়া, এই বিষ্ণুপুর। সেখানে একটি গ্রাম আছে ভবদিঘি, দিঘির নাম ভবদিঘি। 50 বিঘার উপরে সেই জমি, যে দিঘি আছে, সে পাশের গ্রাম 250 পরিবার আছেন, যারা বেশিরভাগই ওই দিঘি মাছ চাষ করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, জেলে সম্প্রদায়ের মানুষ। সেই দিঘিকে বুঝিয়ে দিয়ে রেল লাইন করার কথা হচ্ছে। আমাদের সরকার কিন্তু এটা করছে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন রেল মন্ত্রী ছিলেন, তিনি এই রেল লাইন পাস করিয়েছিলেন। প্রথমে সেটা দিঘিটার পাশ দিয়েছিল, এখন বলা হচ্ছে দিঘির মাঝখান দিয়ে হবে। 20 বিঘার বেশি জায়গা, 25 বিঘা জায়গা বুঝিয়ে দিয়ে যায়, সেটা দিয়ে রেল লাইন করতে হবে। মমতা ব্যানার্জি জোর লাগাচ্ছেন কেন? উনি বলেছেন এটা আমার স্বপ্নের প্রজেক্ট, স্বপ্নের লাইন, এটা করতেই হবে। আপনার স্বপ্নকে সফল করতে গিয়ে 250 পরিবারকে উদ্বাস্তু হতে হবে, না খেতে পেয়ে মরতে হবে। এই স্বপ্ন আপনার চলবে না। এই দিবা স্বপ্ন আমরা বন্ধ করে দেবো। তাই আমরা আন্দোলন করেছি ওখানকার লোককে নিয়ে, তাদের সঙ্গে আমরা আছি। ওই মানুষগুলোর জীবিকা বন্ধ করতে আমরা দেবো না। এই ধরনের স্বপ্ন যে রাজনেতা দেখেন, মানুষের জীবনকে উজাড় করে দিয়ে, তাদের কি বাংলায় রাজত্ব করার অধিকার আছে? এই ধরনের প্রজেক্ট কে করতে বলেছে? রেল চাননি, ঘুরিয়ে পাশ দিয়ে নিয়ে যাওয়ার জায়গা আছে, কিন্তু উনি জোর করছেন, ওখানে পুলিশ পাঠিয়েছেন, উনার মন্ত্রীদের পাঠাচ্ছেন, গিয়ে বলছে না আমরা রেল লাইন করবো। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টিও ঠিক করেছে, ওই গ্রামের মানুষদের পেটে লাথি মেরে ভবদিঘি বুঝিয়ে রেল লাইন করতে দেবে না, দেবে না, দেবে না। কতদিন চলবে? কারখানাও নাই, জমিও নাই, হুগলির মানুষ কি করে খাবে? বাধ্য হয়ে ঘর বাড়ি ছেড়ে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, ছোট বাচ্চা স্ত্রীকে ছেড়ে দিয়ে সেই মহারাষ্ট্রে, কর্ণাটকে, রাজস্থান, গুজরাটে যেতে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের। রাজমিস্ত্রির কাজও জুটছে না, কার্পেন্টারের কাজও জুটছে না, তার জন্য কেরালা, কর্ণাটকে যেতে হচ্ছে। যে বাংলা, যে হুগলি জেলা একদিন ভারতবর্ষের হাজার হাজার লোককে চাকরি দিয়েছে, এখানে বিহার, ইউপির হাজার হাজার লোক আছেন, লক্ষ লক্ষ। তারা কেন এসেছিলেন এখানে? গ্রাম ছেড়ে এখানে চাকরি করবেন বলে। জুট মিল, লোহার কারখানা, হাজার হাজার কারখানা ছিল। কিছু সিপিএম বন্ধ করেছিল, যা বেঁচে ছিল টিএমসি বন্ধ করেছে। এটাই দেখতে গেলে বিপ্লব। কলকারখানা বন্ধ করে দিয়ে বিপ্লব করছেন, মানুষকে বোকা বানিয়েছেন, ক্ষমতায় এসছেন। আজকে মানুষ বুঝতে পারছে পেটে হাত পড়েছে, তাই সারা পশ্চিমবাংলা হাহাকার চলছে। হিংসা, মারপিট, খুনোখুনি, স্কুল কলেজ মারপিট করার আখড়া হয়েছে। সবকা বিকাশ স্লোগান নয়, সারা দেশে আমরা করে দেখিয়েছি। তাই বিজেপির যে রাজ্যগুলোতে প্রথম ক্ষমতায় এসেছিল, রাজস্থান শুকনো মরুভূমি, গুজরাট অর্ধেক জায়গায় বৃষ্টি হয় না, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সবচেয়ে গরিব রাজ্য, সবচেয়ে গরিব রাজ্য। আজকে দেখুন 10 বছর পরে, 15 বছর পরে দেশের সবচেয়ে উচ্চতম, সবচেয়ে উন্নয়নশীল, সবচেয়ে ধনী রাজ্য হয়েছে ওই রাজ্যগুলো। যদি সমস্ত রাজ্যের মাপ করেন,
প্রথম 10টা রাজ্য বিজেপির আছে, 1 2 3 4 10 অব্দি, আর বাকি সব পেছনে। আপনারা দেখেছেন কালকে পেপারে এসছে সারা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের কোন শহর সবচেয়ে পরিষ্কার। ইন্দোর মধ্যপ্রদেশের সবচেয়ে পরিষ্কার। অন্যান্য রাজ্যের নাম আছে, পশ্চিমবাংলার কোথাও নাম নেই। কারণ কি? ওখানে নাম পাঠাতে হয়, ছবি পাঠাতে হয় যে এই রাজ্যে দেখুন এই শহরগুলো এই পরিষ্কার, পুরস্কার দিন। একবার পাঠিয়েছিল, চান্স পায়নি আর পাঠায় না। আমাদের রাজ্যগুলো, আমাদের রাজ্যের শহরগুলো কি পরিষ্কার আমরা জানি। মানুষ, গরু, কুকুর, ছাগল এক জায়গায়, ডাস্টবিনের ময়লা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, রাস্তায় বালি পড়ে আছে, সিমেন্ট পড়ে আছে, চিপস পড়ে আছে, দিদির ভাইরা প্রমোটিং করছে। এই ছবি পাঠালে কি আর পুরস্কার পাওয়া যাবে? কম্পিটিশনেই যায়নি। বিজেপি রাজ্যের সব শহরগুলো 1 নম্বর 2 নম্বর হয়েছে। তাই বন্ধুগণ, এই যে অধঃপতনের রাজনীতি, এই হিংসার রাজনীতি, এই দুর্নীতির রাজনীতি পশ্চিমবাংলাকে অধঃপতনে নিয়ে যাচ্ছে। কদিন ধরে এটা আলোচনা হচ্ছে কি না, উত্তর বাংলার নকশাল বাড়িতে একটি গরিব আদিবাসী বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি খেতে গেছিলেন। ওনাকে বলা হয়েছিল যে এই গ্রামে অমিত শাহ আসছেন, আপনার বাড়ি থেকে দুপুরে আপনি ওনাকে খাওয়াবেন। উনি বলছেন অত বড় মানুষ আসছে, আমার মতো গরিব মানুষের বাড়িতে কি আনন্দ, নিশ্চয়ই খাওয়াবো, ডাল ভাত সবজি। আমিও সঙ্গে ছিলাম, ছবি দেখেছেন আপনারা। এই অপরাধে তার পরের দিন থেকে ওই পরিবারকে ভয় দেখানো হয়, ধমকি দেওয়া হয়, লোভও দেখানো হয়। ও কিছুতে রাজি হয়নি 2-3 দিন ধরে। আমাদের লোকেদের বলছিল, যোগাযোগ রাখছিলাম, তারপর থেকে ওদেরকে কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া হয়। আর শেষের দিন সেই ভদ্রলোক মাহালি, কৃষ্ণ মাহালি, সে চাকরি করতে গেছিল রং করার মিস্ত্রি, ওখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো। বিকালবেলা তার বউ বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হলো। একদিন লুকিয়ে রাখা হলো। তার সামনের বাড়ি আমাদের পঞ্চায়েত সদস্যের বাড়ি। তিনি খুঁজছেন কোথায় গেল, সবাইকে খবর দিচ্ছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে ডায়েরি করতে যাওয়া হলো যে এই পরিবারটাকে তুলে নিয়ে হয়েছে, মিসিং ডায়েরি। পুলিশ বলছে দাদা মাফ করবেন, ডায়েরি নিতে পারবো না। রাত 12টা পর্যন্ত থানা ঘেরাও করে রেখেছে আমাদের লোকেরা। রাত 12টার সময় আর ইমেলের দ্বারা ডায়েরি করা হয়েছে। আর পরের দিন এই রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার গৌতম দেব তাদেরকে নিয়ে গিয়ে টিএমসি অফিসে টিএমসি জয়েন করিয়েছেন। কি বলেছেন? এরা ইচ্ছায় স্বেচ্ছায় এসে মমতা ব্যানার্জির বিকাশের জন্য জয়েন করেছে। তাকে দিয়ে মুচলেখা লেখানো হয়েছে। তারা লেখাপড়া জানে না, কাগজে কি লেখা আছে জানে না, টিকছাপ দিয়ে দিয়েছে। বলছে মমতা ব্যানার্জির কাজে খুব খুশি। 6 বছর বুঝতে পারলো না মমতা ব্যানার্জির কাজ। যেই দিন অমিত শাহ ওনার বাড়িতে গেলেন তারপর থেকে বুঝতে পারলেন যে না, মমতা ব্যানার্জি খুব ভালো কাজ করছে। এই চালাকিগুলো কেন করেন? আপনারা টিভিতে দেখেছেন, 2 স্বামী স্ত্রী মাথা নিচু করে বসে আছে, তার হাতে ঝান্ডা দিয়ে মন্ত্রী জোর করে টেনে তুলে দেখাচ্ছে। কি লজ্জা! দোকান কাঠ, নির্লজ্জ বেহায়া। আরে একজন মন্ত্রী, হ্যাঁ, কোন প্রদেশ স্তরের নেতাকে আমাদের নিয়ে গিয়ে জয়েন করাতে তোমার একটা সম্মান বাড়তো। কাকে নিয়ে যাচ্ছে? একটা গরিব মানুষকে ভয় দেখিয়ে টিএমসি ঝান্ডা তুলে দিচ্ছ হাতে। পশ্চিমবাংলায় কি এই রাজনীতি চলবে? যদি দিলীপ ঘোষ কারো বাড়িতে গিয়ে চা খায়, পরের দিন টিএমসি লোক এসে যাবে, এই দাদা কেন চা খাইয়েছে। রাস্তায় যেতে যদি কোনো চায়ের দোকানে নেমে গিয়ে চা খাই, পরের দিন তার ঝাঁপ বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি, যারা 3 লাখ টাকা পেতে চান, ওই পরিবারকে নাকি 3 লাখ দেওয়া হয়েছে, শিলিগুড়িতে আলোচনা চলছে। আমাকে বা আমার পার্টির কোনো নেতাকে বাড়িতে নিমন্ত্রণ করে ভাত খাওয়ান, ছবি তুলে ওটা প্রকাশ করে দিন। পরের দিন টিএমসির লোক আসবে, আপনাকে নিয়ে যাবে, হাতে 3 লাখ টাকা দিয়ে ঝান্ডা দেবে। টিএমসি পার্টির ঝান্ডার দাম 3 লাখ টাকা। 3 লাখ দিয়ে ঝান্ডা পাওয়া যায়। কি রাজনীতি চলছে পশ্চিমবাংলায়? কোনোদিন রাজনীতি আমরা দেখি। অধঃপতনের শেষ প্রান্তে চলে গেছে বন্ধুগণ। শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সুরক্ষা কিচ্ছু নাই পশ্চিমবাংলায়। মানুষের জীবনের সুরক্ষা নেই, মহিলাদের সুরক্ষা নেই, আমাদের সন্তানদের জীবনের কোনো ভবিষ্যৎ নাই। তাই এই সরকারের এখানে থাকার অধিকার নাই। দিদি খালি বলছেন আমাকে জেলে ভরো, দেখে নেবো। আমাকে হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ খেতে পাবে না। 1 মুঠো মুড়ি খেয়ে, 1 মুঠো পান্তা খেয়ে আমরা থাকতে পারি, কিন্তু মাথা উঁচু করে সৎভাবে জীবনযাপন করি। কারো পকেটে টাকা নিই না, কারো টাকা লুট করি না। কিন্তু এই টিএমসি পার্টিটা, তার নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আইপিএস অফিসার সব দুর্নীতিতে গলা অব্দি ডুবে গেছে। গরিব মানুষের টাকা লুট করেছে। 17 লক্ষ পরিবারের চিট ফান্ডের টাকা লুট করেছে। প্রায় 30,000 কোটি টাকার কোনো খবর নাই। গরিব মানুষগুলো বাড়িতে পাকা ছাদ দেবে বলে, মেয়ের বিয়ে দেবে বলে, ছেলেকে পড়াবে বলে টাকা রেখেছিল, সব লুট হয়ে গেছে। লোক কাকে বিশ্বাস করেছিল? এই এমপি, এই মন্ত্রী এসে বলছেন হ্যাঁ রোজ ভালিতে টাকা রাখুন, আমি বলছি ভালো হবে। সারদায় টাকা রাখুন, আমি বলছি। এই নেতাদের বিশ্বাস করেছিল, টাকা রেখেছিল। তাই
হিরো মিঠুন চক্রবর্তী উনি মেনে নিয়েছেন যে আমি বলেছি 70 লাখ টাকা সরকারকে ফেরত দিয়ে দিয়েছেন, যে টাকাটা উনি নিয়েছিলেন। আমি বলছি হয়তো একটা বাঁচার রাস্তা আছে, যা টাকা পয়সা আছে এখন ফেরত দিয়ে একটু পাপটা কম হবে। জেল তো যেতেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। বন্ধুগণ, এই দুষ্কৃতকারীদের সরকার, এই দুর্নীতিগ্রস্তদের সরকার, এদের বাংলা রাজত্ব করার অধিকার নাই। আমাদের ভবিষ্যৎকে নিয়ে চিনিমিনে খেলার অধিকার নাই। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকার করার অধিকার নাই। তাই আগামী পঞ্চায়েত নির্বাচন থেকে পরিবর্তনের বাজনা বাজান। এরা ধমকি দিচ্ছে পঞ্চায়েত থেকে আমাদের নমিনেশন করতে দেবে না, ইলেকশন করতে দেবে না। আমি বলে দিচ্ছি দিদি, অনেক দূর আছে, এখনো মে মাস, এপ্রিল মাস। আপনার আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, আমাদের মহাপুরুষদের স্বপ্নকে সুরক্ষিত করার সফল করার জন্য পশ্চিমবাংলায় পরিবর্তন চাই, এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে সম্ভব আছে। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভারত মাতা কি।